যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছি। অতিরিক্ত গরম, রিক্সা চালানো সম্ভব না। এখন যদি একটা গাছ থাকতো, মানুষের আম খাইতো, পাতা দিত, ছায়া নিত, শ্বাস প্রশ্বাস নিত। তপ্ত এপ্রিলের শেষ দিনে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। হিটস্ট্রোকে 1 সপ্তাহে 10 জনের মৃত্যু। মিয়ানমারে ছাড়ালো 48 ডিগ্রি সেলসিয়াস। গাজীর এপিএস দাদা এমদাদের অবৈধ সম্পদের তথ্য দুদকে। অনিয়মে গড়েছেন সম্পদের পাহাড়। মদতদাতাদেরও আইনের আওতায় চায় টিআইবি। নির্দেশ অমান্য করে ভোটের মাঠে আওয়ামী লীগের মন্ত্রী এমপির স্বজনরা প্রচারণায় প্রভাব বিস্তারের অভিযোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কমিশনের। কাল নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করতে চায় বিএনপি। ডিএনপির কাছে অনুমতির আবেদন। গরম উপেক্ষা করে ব্যাপক জনসমাগমের আশা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সাউথ নিউজ 24 বিকালের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দেশে তাপপ্রবাহ তাপমাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বক্স। স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুরুতেই যদি বলি, তপ্ত এপ্রিলের শেষ দিনেও গরমের দাপট। 45 বছরের মধ্যে দেশের সর্বোচ্চ 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। মঙ্গলবার বেলা 3টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডই এটি। এদিকে তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ, অসুস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে। আর 4 ও 5 মে সারা দেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল তাপপ্রবাহ থাকবে স্থিতিশীল। রোদের প্রখরতা এতই বেশি যে এখন বাইরে যে বের হবে সেটাই ভয় করছে। আজকে খুব জরুরি কাজ, এর জন্য বের হওয়া, নইলে ঘর থেকে বের হওয়া হয় না। যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছি। তো বৃষ্টির ক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 তারিখে ইস্টার্ন পার্ট বা নর্থ ইস্টার্ন পার্টে কিছুটা অংশ শুরু হতে পারে। সেটা ধীরে ধীরে কিছুটা ব্যক্তি লাভ করতে পারে। ঢাকা সহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুলনা, রাজশাহীতে তাপমাত্রাটা এত সহজে এখনই কমবে না। ওই বৃষ্টির প্রভাবে সামান্য কমতে পারে। তারপরে যখন ওই সাইড থেকে বৃষ্টিটা শুরু হবে আবার, অথবা 1-2 দিন পরে শুরু হতে পারে, কিংবা 1-2 দিনের মাঝে শুরু হয় 2 তারিখের পরে, তখন তাপমাত্রাটা সারা দেশে গিয়ে একযোগে কমে আসতে পারে। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? এবং কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন তাপপ্রবাহের কথা। এই মুহূর্তে কি দেখছেন, পরিস্থিতি কি? শাহবাগে আছি। আপনারা জানেন যে হিট অ্যালার্ট চলছে দীর্ঘদিন যাবৎ, তাপপ্রবাহ যে চলছে, এতে কিন্তু মানুষের মধ্যে জনজীবনে কিন্তু হাঁসফাঁস শুরু হয়েছে। আমি যদি আপনাদের দেখাই চিত্রটি, আমরা সকাল থেকে যেটি দেখেছি, যেমনটি যে খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু মানুষজন রাস্তাঘাটে বের হচ্ছে না। আমরা এই শাহবাগের চিত্রটি যেমনটি দেখছেন যে খুব একটা গাড়ির চাপ নেই বা মানুষের চাপও নেই। আমরা মানুষের সাথে কথা বলেছি, যারা বের হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা
এমনটি জানিয়েছেন যে খুব বেশি প্রয়োজন না হলে তারা কিন্তু বের হচ্ছেন না, কেননা আপনারা জানেন রাজধানীতেও কিন্তু তাপপ্রবাহের ব্যাপক প্রভাব পড়েছে। যদিও তাপমাত্রা আজ সকালে যেমনটি আবহাওয়া অফিস জানিয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস রাজধানীতে, কিন্তু এটিও জানিয়েছে যে এই যে বাতাসে এই জলীয় বাষ্পের পরিমাণ যে কম, তার ফলে কিন্তু এই হাঁসফাঁসটি শুরু হয়েছে, মানুষের অস্থিরতা বেড়েছে। আরও বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা, যারা প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু এক প্রকার, আবার যারা শ্রমজীবী তারা কিন্তু পেটের দায়ে বের হচ্ছেন। তারা বিশেষ করে রিক্সা চালক বা এইসব যারা কাজ করেন, রাস্তায় কাজ করেন, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা না পারছেন ঘরে থাকতে, না পারছেন বাইরে টিকতে, অর্থাৎ এক প্রকার হাঁসফাঁস তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই অবস্থায় আবহাওয়া অফিস কিন্তু আমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছে বা একটি শান্তির সংবাদ দিয়েছে। আপনারা জানেন যেমনটি বলছিলেন যে আগামীকাল বিকেল থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এটিও জানিয়েছে 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হবে, যেটি 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার ফলে কিন্তু তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে, আমাদের আবহাওয়া অফিস এমনটি জানিয়েছে। আমরা যদি হাসপাতালের চিত্রটি বলি, শাহবাগের আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, পিজি হাসপাতাল, আশেপাশে ঢাকা মেডিকেল হাসপাতাল রয়েছে, বারডেম রয়েছে। আমরা হাসপাতালগুলো ঘুরেও দেখেছি, হাসপাতালে কিন্তু এই তাপপ্রবাহের ফলে রোগীর সংখ্যা বেড়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই তাপপ্রবাহের ফলে যেসব অসুখ হয়, বিশেষ করে ডায়রিয়া বা জ্বর, ঠান্ডাজনিত অসুখ এবং শিশুদের সংখ্যাও কিন্তু বেড়েছে। আমরা শিশু হাসপাতালের খবর নিয়েছি, সেখানে আমাদের ডাক্তার যেটি জানিয়েছে যে এই তাপপ্রবাহে দীর্ঘদিন তাপপ্রবাহ চলার কারণে কিন্তু এই শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছেন। আমাদের ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হতে তারা নিষেধ করেছেন। তারা পাশাপাশি জলীয় পানি জাতীয় খাবার বেশি খেতে বলেছেন এবং পানি জাতীয় যে ফলমূলগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশি করে খেতে বলেছেন ডাক্তাররা। এবং যদি হিট অ্যালার্টের ব্যাপারটিও আপনারা জানেন যে দেশে কিন্তু বেশ স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু গতকালকে জানিয়েছেন যে 10 জন মারা গিয়েছে এই পর্যন্ত হিট অ্যালার্টে। ডাক্তাররা সে পরামর্শও দিয়েছেন যে হিট অ্যালার্টের বেশ কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো যদি দেখা যায় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা আশেপাশের হাসপাতালে তারা যেতে বলেছেন। আমরা সাধারণ মানুষও আমাদের এমনটি বলছেন যে তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন এই তাপপ্রবাহ নিয়ে। ফলে আমরা যদি সার্বিক অবস্থাটি বলি, রাজধানীর চিত্রটি যদি বলি, রাজধানীর যে কর্মব্যস্ত রাজধানী সেই রূপটি কিন্তু এখন আর নেই। সকালে সূর্য ওঠার কিছুক্ষণ পর পর্যন্ত কিছু মানুষের চাপ ছিল, বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মানুষ কমে গিয়েছে রাস্তাঘাটে। ফলে এমন অবস্থায় কিছু মানুষের কিন্তু পেটে দায়ে যারা বের হচ্ছেন তারা একটু বিপাকে পড়েছেন। এই অবস্থায় আপনারা আরও জানিয়ে রাখি, আর রাজধানীর সহ আশেপাশের আমাদের আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে চুয়াডাঙ্গা, রাজশাহী এবং পাবনা, এইসব উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু আরও তাপপ্রবাহ বইছে। আপনারা জানেন সেখানে কিন্তু জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে, হাঁসফাঁস শুরু হয়েছে, অসুস্থতা বেড়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চুয়াডাঙ্গায়, আপনি আমাদের জানাবেন যে আসলে রাজধানীর চিত্রটি কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসে এই অবস্থা। আমরা জানি চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও বেশি, সেখানে জনজীবনে কেমন প্রভাব পড়েছে সেটি আমাদের আপনি একটু আপডেট জানাবেন। পরে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। তো আমি আপনাকে যে তথ্যটি জানাতে চাই যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকের এই 43.7 ডিগ্রি যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি কিন্তু এই মৌসুমের এবং সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আরো একটা বিষয় যে চুয়াডাঙ্গাতে কিন্তু 1985 সালে আবহাওয়া অফিস স্থাপন করা হয়। আবহাওয়া পর্যবেক্ষণাগারের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাকে যেটি জানিয়েছেন যে চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস স্থাপনের পর থেকে এ যাবৎকালের বা এই ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে। তো এই অবস্থায় আমি যখন শহরের ভিতর থেকে আবহাওয়া অফিসে আসছিলাম তখন দেখছিলাম যে রাস্তাঘাট কিন্তু একেবারে ফাঁকা, শুনশান, নীরবতার মতো অবস্থা। রাস্তাঘাটে মানে অতি প্রয়োজন ছাড়া কিন্তু কেউই বাইরে আসছেন না। আর রাস্তায় চলাচলকারী যারা আছেন তারা যেটি বলছেন, রাস্তায় চলাচল করতে গেলে পিচ ঢালা রাস্তা থেকে কিন্তু ঝাঁঝালো রোদ তাদের শরীরের উন্মুক্ত স্থানগুলোকে পুড়িয়ে দিচ্ছে। তো চুয়াডাঙ্গাতে কিন্তু এক ধরনের তাপজনিত বিপর্যয় দেখা দিয়েছে বলেই সাধারণ মানুষ মনে করছেন। তো এই ছিল আমার কাছে, ফিরছি স্টুডিওতে।
ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। গত 7 দিন সারা দেশে হিট স্ট্রোকে 10 জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এই পর্যন্ত এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে 15 জন। এই 15 জনের মধ্য থেকে 10 জন মারা গেছে। দর্শক, এদিকে যদি আমরা একটু আবহাওয়ার দিকে লক্ষ্য করি, ভেঞ্চু স্কাইয়ের তথ্য বলছে, এখানে যদি একটু আপনাদেরকে দেখায় যে চাঁপাইনবাবগঞ্জে 44 ডিগ্রি সেলসিয়াস চলছে এই মুহূর্তে তাপমাত্রা। আর যদি একটু এদিকটাতে দেখায় যে সিলেট এবং নরসিংদী, এদিকে কুমিল্লা কিছুটা তাপমাত্রা কম দেখাচ্ছে, এবং তীব্র তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি যে নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এই পাশটাতে একটু বেশি দেখাচ্ছে। তো দর্শক, সব মিলিয়ে বলা যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁর দিকগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ চলছে আজকের এই পর্যন্ত, এখন পর্যন্ত। দর্শক, পরবর্তী তথ্য আপনাদেরকে আরো আমরা জানাবো। দর্শক, এখন যদি একটু বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগীয় শহরের আজকের তাপমাত্রার মধ্যে ঢাকায় দেখাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রামে কিছুটা কম, 35.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটে তারও কম, 32.7 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর ময়মনসিংহের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সর্বোচ্চ তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস ধারণা করা হচ্ছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, অন্যান্য বিভাগীয় শহরের আজকের তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুরে 38 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 41.8 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ যদি বরিশালের দিকে লক্ষ্য করি, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে 38.3 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে 28.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকের সারা দেশে এবং বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা কেমন হতে পারে। এদিকে তীব্র তাপদাহের কথা বিবেচনায় আদালতের নির্দেশে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তাপমাত্রা কমবে, কিছু কিছু জেলায় বাড়বে, সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে, নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয়, এবং যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয়, এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে। সেটা হচ্ছে আমাদের অবস্থান, এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি। তীব্র দাবদাহে পড়ছে এশিয়া, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর রেশ পড়েছে সবচেয়ে বেশি। এমন গরমে বাড়ছে রোগ ব্যাধি, ঘটছে প্রাণহানির ঘটনাও। গেল দিন ভারতের কেরালায় দাবদাহে 2 জনের প্রাণ গেছে। মিয়ানমারের তাপমাত্রা ছাড়িয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। আর এই পরিস্থিতিতে প্রচুর পানি পান সহ বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে পশু পাখিদের প্রতিও বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। এপ্রিলে গরমে নাজেহাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। বাংলাদেশ ছাড়াও ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মিয়ানমারের তো সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 48 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে এসব দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশে দেশে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বাড়ছে রোগ ব্যাধি, এড়ানো যাচ্ছে না প্রাণহানির ঘটনাও। ভারতে তীব্র দাবদাহে কেরালা রাজ্যে প্রাণহানির খবর মিলেছে।
এই গরমে রিক্সা চালাতে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু কি করব, পরিবারের খাদ্য জোগাড়ে তো রিক্সা চালাতেই হবে। আমরা ব্যবসায়ীরাও গরমে দারুণ মুশকিলে পড়েছি। সারাদিন কোনো ক্রেতাই আসে না, সন্ধ্যার পরেও ক্রেতা আসেন হাতে গোনা। এই পরিস্থিতিতে সতর্ক করছেন চিকিৎসকরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এমনকি পশু পাখিদেরও তীব্র দাবদাহে মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন। তাপমাত্রা বাড়ার সাথে সাথে মানুষের মতো হিট স্ট্রোকে আক্রান্ত পশু পাখির সংখ্যাও বাড়বে, ওরা অসুস্থ হয়ে পড়বে। বিভিন্ন হাসপাতালের মতো পশু হাসপাতালে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মানুষের পাশাপাশি পশু পাখিরও বাড়তি যত্ন প্রয়োজন। এশিয়ায় এমন অসহনীয় ও রেকর্ড তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবকেই দায়ী করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24। দর্শক, এই ছিল আবহাওয়া ও তাপমাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ। এবার চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী সারা মেহজাবিন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপপ্রবাহ তাপমাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ বক্স। এবার চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনকে আমলে নিয়ে অবশেষে দুদকের জালের সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এমদাদুল হক দাদুল ওরফে দাদা এমদাদ 15 বছরে আঙুল ফুলে কলাগাছ হওয়া এপিএস এমদাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ, বিভিন্ন মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। টিআইবি বলছে এক্ষেত্রে অবশ্যই ক্ষমতার অপব্যবহার হয়েছে। মূল মদতদাতাদেরও ছাড় দেওয়া উচিত নয়। দুদক আইনজীবী বলছেন, চুলচেরা বিশ্লেষণে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর এপিএস এমদাদ মাসিক 15 থেকে 16 লাখ টাকা নেয়। 2023 সালের 26 ডিসেম্বর নিউজ 24 একটি দীর্ঘ অনুসন্ধানের রিপোর্ট প্রচার করে। সেখানে দেখানো হয় মাত্র 14-15 বছরে একজন সামান্য মানুষ থেকে এপিএস এমদাদ কিভাবে অসামান্য মানুষে রূপান্তরিত হয়েছে। শেকড়ের সন্ধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে খোঁজ নিয়ে জানা যায় 1.5 দশক আগেও পত্রিকার বিজ্ঞাপন সংগ্রহ করে কমিশন নিয়েই তার সংসার চলত। সেখান থেকে 14 বছরের মধ্যে বর্তমানে সে শত শত কোটি টাকার মালিক। কত টাকার হিসেব নাই, কোটি টাকার হিসেব করেন। কোটি টাকা আপনার এনে দোকান আছে, আপনি হলো 16-22 টাকা। শাহজাদপুরে রয়েছে শত শত বিঘা জায়গা, এমনকি বিদেশেও অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু 2019 সালের 6 আগস্ট এক প্রজ্ঞাপন অনুযায়ী একজন এপিএস সর্বনিম্ন 35,500 টাকা থেকে সর্বোচ্চ 67,010 টাকা বেতন গ্রহণ করতে পারেন। কিন্তু এপিএস এমদাদ সামান্য এই বেতনেই রাজধানী ঢাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দক্ষিণ বনশ্রী জামে মসজিদ 4/A লাগোয়া উঁচু প্রাচীর দেয়া ভবনটি এমদাদুল হকের। তথ্য বলছে কে ব্লকের 13/3 নম্বর রোডের 30/B এবং 30/C বাড়িটিও এমদাদের। বাড়িটির দায়িত্বে রয়েছেন তার ব্যক্তিগত গাড়ি চালক। অনুসন্ধানে জানা যায় বাসাবোতেও রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি। বাসাবোতে উনি কয়েকটা বাড়ি, বুঝেন না? ও স্যারকে যে 6তলা বাড়ির যেটা, ওটা কি নিজের কিনা নাকি বানাইছে? না, ওখানে স্যারের ফ্ল্যাট আছে 2টা। ও 6তলার ফ্ল্যাট আছে, আর 10তলা যেটা, 10তলাতে স্যারের ফ্ল্যাট আছে 8টা। এদিকে তিনি নিজে থাকছেন 36 নং উত্তর বাসাবোর বেস্ট লিভিং লিমিটেডের এই বিলাসবহুল বাড়িটিতে। স্থানীয়দের তথ্য অনুযায়ী এই বিল্ডিং এর এক একটি ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকার ওপরে। স্যার থাকে কয়তলায়? স্যারের ফ্ল্যাট কোটা 2টা। অনুসন্ধানে উঠে এসেছে সাবেক মন্ত্রীর এপিএস এমদাদের আয়ের উৎস মূলত 5টি। তার এমন আঙুল ফুলে কলাগাছ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। তার ছত্রছায়াতেই রূপগঞ্জের বস অব দ্য বসেস হয়ে উঠেছেন দাদুল। যে ডাকু শমশের রূপগঞ্জের ত্রাস, তার কাছ থেকে মাসিক 15 থেকে 16 লক্ষ টাকা নেন দাদুল। ছবিতে এমদাদুল হক দাদুলের পাশেই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে চনপাড়ার শমশের ডাকু।
সুখবর হলো অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। চলতি বছরের 20 মার্চ তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। তথ্য বলছে তারই ধারাবাহিকতায় 28 এপ্রিল সশরীরে দুদক কার্যালয়ে হাজির হয়ে সময় প্রার্থনা করেছে এমদাদ। এই বাস্তবতায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে শুনানি করবে, শুনানি করে তারা তথ্যপত্র সংগ্রহ করে যাচাই বাছাই করে তারা একটা অনুসন্ধান রিপোর্ট দিবে। অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে ওনার বিরুদ্ধে মামলা হবে কি না। দুদকের অভিযোগের বিষয়ে এমদাদকে ফোন দিলে প্রতিবেদকের কথা শুনেই ফোন কেটে দেয় সে। দাদুল দাদা বলছেন? আমি দাদা মাহমুদ বলছি, নিউজ 24 টেলিভিশন থেকে। এই বাস্তবতায় টিআইবি বলছে, চুলচেরা অনুসন্ধানে দোষীদের বের করতেই হবে দুদককে, না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত। এখন স্থানীয় প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সকলেরই নজরের আওতায় কিন্তু এইসব ঘটনা সংঘটিত হয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই ধরনের কর্মকর্তা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তাদের যোগ সাজসের মাধ্যমে এই বিষয়টি হয়েছে। এখন যেহেতু চিহ্নিত হয়েছে, প্রতিবেদন হচ্ছে, আমরা আশা করব যে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপিত হবে। রূপগঞ্জের স্থানীয় মানুষের অভিযোগ, পুরো এলাকার চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড এখনো ইমদাদুল হকের নেতৃত্বেই চলমান রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 বিকালের সংবাদ নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন স্বাগত নিউজ 24 বিকালের সংবাদে। ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। প্রচারণায় এখন তাদের বিরুদ্ধে উঠেছে প্রভাব বিস্তার ও হুমকি ধামকির অভিযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, মন্ত্রী এমপির স্বজনরা তাদের নানাভাবে হয়রানি করছেন। এতে ভীতির সঞ্চার হয়েছে ভোটারদের মাঝেও। যদিও এক নির্বাচন কমিশনার বলছেন, কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটের মাঠে এমপির স্বজনরা। প্রচারণায় এখন তারা চষে বেড়াচ্ছেন উপজেলার অলিগলি। ভোটের মাঠে একচ্ছত্র দখল ও আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা। পিরোজপুরের নাজিরপুরে লড়ছেন সংসদ সদস্য সম রেজাউল করিমের ভাই SM নূরে আলম সিদ্দিকী। অভিযোগ উঠেছে, এমপির প্রভাব খাটিয়ে হুমকি ধামকি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোণঠাসা করে রেখেছেন তিনি। হামলা, ভাঙচুর আর মারধর যেন নিত্যদিনকার ঘটনা। চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দীপঙ্কর কুমার নাগের প্রচারণার সমন্বয়ক সঞ্জীব হালদারের মৃত্যু নিয়েও সন্দেহ জেগেছে জনমনে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসা উচিত। একটা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কটা হলো যে অধিক মোটরসাইকেল সহ মহড়া, তারপরে হলো স্লোগান দেওয়া, যেটা হলো আমাদের আচরণবিধিতে সম্পূর্ণ পরিপন্থী। বিষয়টি যখন গোটা উপজেলায় ওপেন সিক্রেট, তখন সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন SM নূরে আলম সিদ্দিকী। আমাকে ঘিরে নাজিরপুর উপজেলায় একটি বলয় তৈরি হয়েছে, একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। আমি তাদের সমর্থনে এবং তাদের উদ্যোগেই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। এখানে আমার ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এই চিত্র শুধু পিরোজপুরের নয়, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, টাঙ্গাইল, নোয়াখালী সহ বেশ কয়েকটি উপজেলায়ও এমপির স্বজনদের ক্ষমতার দাপটে চাপে অন্য প্রার্থীরা। আমি শুধু এমপির আত্মীয়, ঠিক না? আসলে আমার রাজনৈতিক ইতিহাস, অনেক ইতিহাস আছে আমার রাজনীতি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিতে যাচ্ছে এবং তাতে তারা সেই ভয় পেয়ে এখন তারা বিভিন্ন রকম মিথ্যাচার করছে। প্রার্থীদের এমন পাল্টাপাল্টি অভিযোগে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কাকে ভোট দিব এই বিষয় নিয়ে একটু আতঙ্কগ্রস্ত আছি। যে কোনো বিষয় নিয়ে গেলে যেন তার কাছে আমরা একটা আশ্রয় পাই। কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরি,
পূর্বের জিনিস পুনরাবৃত্তি কোনোদিন এই বাংলাদেশে হবে না। প্রথম দফায় 150 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কাল মে দিবসে বিকেল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করতে ডিএমপির কাছে অনুমতি চেয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে মে দিবসের কর্মসূচি নিয়ে শ্রমিক দলের ব্রিফিংয়ে কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, তাপদাহ উপেক্ষা করে নয়াপল্টনে বিপুল জনসমাগম হবে, এ ব্যাপারে আশাবাদী তারা। অভিযোগ করেন, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে সরকার। আরও বলেন, বিএনপি নেতাদের কারাগারে পাঠানো আদালতের রুটিন ওয়ার্ক। কালকে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি বলেও জানান রিজভী। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জিয়াউর রহমান বীরত্ব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর 3টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমের জামিন ঘিরে প্রতারণার আশ্রয় নেয় আইনজীবী নিখিল কুমার সাহাকে 1 সপ্তাহ মামলা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তিনি আপিল বিভাগে 1 সপ্তাহ কোনো মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে অর্থ পাচারের মামলায় জি.কে. শামীমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। জি.কে. শামীমের জামিনের আদেশ কার্যতালিকার 4 নম্বর সিরিয়ালে ছিল, যা দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। উনি পেন্ডিং আপিলে হাইকোর্ট ডিভিশন থেকে জামিন লাভ করেন। জামিন লাভ করার পরে ওইটার এগেইনস্টে আমরা রাষ্ট্রপক্ষ অনারেবল জাজ ইন চেম্বার থেকে স্টে নিয়েছি ফেব্রুয়ারি মাসে, এই বছর ফেব্রুয়ারি মাসে। স্টে নেওয়ার পরে আমরা লেট পিটিশন ফাইল করেছি, এটা পেন্ডিং আছে বিফোর দ্য অ্যাপেলেট ডিভিশন ফর হিয়ারিং এর জন্য। সাডেনলি আজকে একটা আইটেম ছিল 4 নম্বর জি.কে. শামীমের একটা ম্যাটার, এই ম্যাটারটাতে ফর অর্ডারের জন্য। কেন ফর অর্ডারের জন্য এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কজ লিস্টে সেটা ছিল। তোমাদের পক্ষের লয়ার যখন মামলাটা শুনানি শুরু করলেন, তখন আমাদের চিফ জাস্টিস প্রথম প্রশ্ন ছিল যে এই মামলাটা কেন আদেশের জন্য রাখা হলো? এটা তো আদেশের জন্য রাখার কথা না। শ্রম অধিকার নিয়ে সরকার কোনো দর কষাকষির মধ্যে নেই। আইএলও সবসময় শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে, মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে আইএলওর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সংশ্লিষ্ট সবার সুপারিশ সংশোধিত শ্রম আইনে রাখা হবে। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রম আইনটাকে সঠিকভাবে যেই সংশোধন করছি, আমাদের সংশোধন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্টেক হোল্ডার এবং আন্তর্জাতিক যেসব সংস্থা আছে যারা শ্রমিকদের অধিকারের কথা বলে তাদের কথা শুনব। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার 2024 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। 2023 সালে 22,929 নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। এ সময় লিবিয়া, তুরস্ক, সিরিয়ার মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসার বিষয়টিও উল্লেখ করেন। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি বাসার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনারা উপস্থিত ছিলেন। বাহিনীর অন্যান্য ঘাঁটিগুলোর সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। এবার ফার্স্ট ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশে পুল কালভার্ট তৈরি যতটা সহজ, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের সামাজিক পরিবর্তন আনা ততটাই কঠিন, এমন মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। দুপুরে ইউএসআইড বাংলাদেশ আয়োজিত দলিত ও ঋষি সম্প্রদায় টেকসই উন্নয়ন সুপারিশমালা শীর্ষক
গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। দলিত ঋষি সহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ঐতিহাসিক বেশ কিছু আইন বাধা হয়ে আছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটি চেয়ারম্যান মহিবুর রহমান মানিক বলেন, বৈষম্যহীন সমাজ গঠনেও কাজ করতে হবে। ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান মনে করেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়ন আনতে হলে সব দল ও মতের সাথে যে কোনো আলোচনার পথ খোলা থাকতে হবে। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী পেশায় দলিত শ্রেণীর উত্তরাধিকারদের অধিকার সুনিশ্চিত করা ও বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও বরাদ্দ বৃদ্ধি সহ বেশ কিছু সুপারিশ করেন বক্তারা। সাস্টেইনড এফর্টস যেটাকে বলে ইংরেজরা, এবং আরেকটা আছে অ্যাফার্মেটিভ অ্যাকশন। মার্কিনিরা এটা খুব তার নিজের দেশে এটা খুব ব্যবহার করে। জেনে শুনে ইতিবাচক কিছু কাজ করা, বলা যে এটা করবো এদের জন্য। যেমন আমরা কোটা সিস্টেম আছে, আমরা বিভিন্ন চাকরিতে মানুষ তাদেরকে অগ্র বিবেচনা দিই ইত্যাদি, বা স্কুলে ভর্তির ব্যাপারে ইত্যাদি ব্যাপারে, সেটা আরও সোচ্চার এবং আরো সচল হওয়া দরকার। নিউজ 24 বিকালের সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট সিরিজের দ্বিতীয় টি-20তে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ নারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগ্রেসদের সংগ্রহ 2 উইকেটে 52 রান। সিলেটে মোর্শেদা খাতুনকে নিয়ে ইনিংস শুরু করেন দিলারা আক্তার। প্রথম ওভারেই 2 ওপেনার মিলে তুলে ফেলে 11 রান, দলীয় 14 রানে বিদায় নেন দিলারা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের 44 রানে হারায় সফরকারী ভারত নারী দল। From Himachal Pradesh, 28 years old, has an experience of 39 matches under her belt with 42 wickets. Ball shot goes off the back foot. এই ছিল নিউজ 24 বিকালের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।